ওই রাফি, দেখ কলেজের মেন গেট দিয়ে একটা পাগল আসছে, মাথায় বড় বড় চুল, ইস গায়ে কি ময়লা শার্ট, দেখলে বমি আসছে। আচ্ছা, কোথা থেকে আসে এইসব কলেজে? কলেজের গেটে নিলয় আসছে, তাকে দেখে সবাই পাগলা বলে ডাকছে। পাগল কেনই বা বলবে না, সে যে স্টাইলে কলেজে এসেছে, পাগল বলাটা স্বাভাবিক। আরে ভাই, এভাবে বলছেন কেন? আমি এই কলেজে ভর্তি হয়েছি। তো কি হয়েছে? ভর্তি হয়েছিস বলে তুই বাংলাদেশের নামকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস, তাও আবার এই পাগল হয়ে? বলি মাথা ঠিক আছে তো তোর? তুই তাড়াতাড়ি গিয়ে ডাক্তার দেখা, এখানে বেশিক্ষণ থাকিস না, কলেজের মাঠ গন্ধ হয়ে যাবে। দেখুন ভাই, আমি আমার যোগ্যতায় এখানে এসেছি। আমি গরিব, বাবা মা নেই, তাই ভালো পোশাক পরতে পারি না, রাস্তার পাশে ঘুমাই। কোনো রকম দিন যায়, রাত আসে, দিনে কাজ করি, রাতে চাঁদের আলোতে পড়াশোনা করি। সৃষ্টিকর্তার দোয়ায় এই পর্যন্ত এসেছি। তোর দেওয়া বুঝি হয়তো এই পর্যন্তই শেষ। এই তোরা কেউ কোথায় আছিস? সালারে পিটা তো। এরপর সবাই এসে নিলয়কে মারতে থাকে। একজন স্যার সেটা দেখে এগিয়ে আসে, নিলয়কে চিনতে পেরে সবাইকে সরে যেতে বলে। এই তোমরা এভাবে ছেলেটাকে মারছো কেন এত? কলেজে নতুন ভর্তি হয়েছি, আজ প্রথম কলেজে আসছি স্যার। এই পাগল কিভাবে আমাদের কলেজে পড়তে পারে? এটা কোনোভাবেই সম্ভব না, তাকে বের করে দেওয়া হোক। সবার মুখে একই কথা, এই ক্ষেত পাগলটাকে বের করে দিতে হবে। তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো নাকি সবার টাকা গরম দেখাতে এসেছো? যাও সবাই ক্লাসে যাও। কথাটা বলেই স্যার চলে যায় অফিস রুমে। নিলয় চলে আসে স্যারের পিছু পিছু অফিস রুমে। ভিতরে ঢুকতেই স্যার নিলয়ের পায়ে পড়ে আর তার কাছে ক্ষমা চায়। বস, আমাকে মাফ করে দেন, আমি আপনার সামনে যেতে দেরি করে ফেলেছি, এজন্য ওরা মারার সুযোগ পেয়েছে। প্লিজ আমাকে মাফ করে দিয়েন না স্যার। সমস্যা নেই, আমিও চেয়েছিলাম সবাই যেন এমন ব্যবহারটাই করে। আর হ্যাঁ, আমার পরিচয় যদি কেউ একবার জানতে পারে, মনে রাখিস সেদিন তোর শেষ দিন। আপনারা কি ভাবছেন নিলয় কে আর স্যার কেন এভাবে কথা বলছে? গল্পের সাথে থাকুন, সবকিছুই বুঝতে পারবেন। স্যারের সাথে কথা শেষে নিলয় ক্লাসে আসে, পিছু পিছু স্যারও আসে। এটা দেখে সমস্ত ছাত্রছাত্রী দাঁড়িয়ে যায়। তোমরা সবাই বসো। এই যে ছেলেটাকে দেখছো, ওর নাম নিলয়, আর সে আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে। সবাই আরিয়ানের সাথে পরিচয় হয়ে নিবে। আর হ্যাঁ, কেউ কলেজে বাবার টাকা ও পাওয়ারের অপব্যবহারের চেষ্টা করবে না। যদি এই ভুল করো তাহলে টিসি দিতে বাধ্য থাকবো আমি। এই বলে স্যার ক্লাস থেকে বের হয়ে চলে আসে। এদিকে স্যারের কথা শুনে রাফি সহ তার বন্ধুরা সবাই রেগে, এখন মনে হয় স্যারকে গিলে ফেলবে এমন ভাব। এমন রাগ করবেই না কেন, সে তো ঢাকা শহরের সব থেকে বড় পাওয়ারফুল ক্ষমতা এমপি ছেলে, আর আজ একটা ক্ষেত পাগল টাইপের ছেলে যেন এত কথা শুনতে হলো। কে এই ছেলে, কি তার পরিচয় জানতেই হবে। এই যে খ্যাত পাগল, তোর পরিচয় কি রে? তুই কোনো ছোটোখাটো পাগল না রে, আজকে তোর জন্য স্যার এভাবে বললো যে? দেখুন ভাই, আমি একজন সাধারণ এতিম ছেলে, বাবা মা নেই, কোনো রকম পরের থেকে চেয়ে খাই, আর রাতে চাঁদের আলো আর ল্যাম্পপোস্টের আলোতে পড়াশোনা করি। এই যে শোনো, আজকে তোমরা চলে যাও সবাই, সবার ছুটি। আর নিলয়, তুমি আমার সাথে আসো, তোমার থাকার ব্যবস্থা করে দেব। ওকে স্যার। সবাই রুমে চলে যায়। নিলয় কাকে যেন কল করে আর আসতে বলে। সামনে রাস্তার প্রথম গলিতে আয়, আমার প্রিয় মেশিনটা নিয়ে আসিস। আর হ্যাঁ, আমার ব্যাগ টানতে ভুলিস না কিন্তু। ওপাশে থাকা আরিফ বলে ওঠে। ওকে বস। বস, আপনার বাইক নিয়ে আসবো নাকি গাড়ি? তুই জানিস না আমি এখানে একটা মিশনে আসছি, গাড়িতে চলা যাবে না, তুই বাইক নিয়ে আয়। ওকে বস, আমি 10 মিনিটের ভিতরে চলে আসছি। 10 মিনিট পর আরিফ নিলয়ের কাছে আসে। তারা দুজনেই স্যারের পিছু পিছু যায়। নিলয়ের মুখে সার্জারি মাস্ক পরে, যেন কেউ চিনে না। বস, এই রুমটা আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে। ভিতরে এসি, সুইমিং পুল, ওয়াইফাই, আর আপনি চাইলে প্রতি রাতে একটি করে সুন্দরীও পাবেন। এই শোন, তোর এই মাথা থেকে দেহ আলাদা করে ফেলবো যদি কখনো আর মেয়েদের কথা বলিস। আমি কিং খান শুধু একটাই নেশা পছন্দ করি, সেটা রক্তের নেশা। রক্ত যেখানে, এই কিং খান সেখানে। আমি সব সহ্য করতে পারি, কখনো মেয়েদের সম্মানী আর বেইমানি না। যে আমার সাথে বেইমানি করে তাকে আমি আমার রক্তের নেশা লাগিয়ে দেই। ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এখান থেকে দূর হ। বস, আমি কি আমাদের সকল ক্লুদের এখানে আসতে বলবো? আরিফ, তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ। আমি গোপনে মিশনে আছি, এখানকার এমপির সমস্ত তথ্য আমার চাই। জি বস, 1 ঘন্টা লাগবে। না, আমি 10 মিনিট পর চাইছি। নিলয় আবারও কাকে যেন কল দেয়, কিছুক্ষণ কথা বলে তারপর ফোন কেটে দেয়। কথাগুলো ছিল ঠিক এই রকম। ডক্টর,
আমার বোন কবে সুস্থ হবে, আর ও সুস্থ হয়ে আবার কবে সেই পুরাতন দিনের মতো আমাকে ডাকবে? ওপাশ থেকে ডাক্তার বলল, শুনুন নিলয়, আমি সহ বাংলাদেশের সব থেকে বড় বড় ডাক্তার আপনার বোনের জন্য 20 ঘন্টা অ্যাক্টিভ থাকি। চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। দেখুন ডক্টর, যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু আমার বোনটাকে ঠিক করে দিন। সব কিছু টাকা দিয়ে হয় না মিস্টার নিলয়, আপনি ধৈর্য ধরুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। এই বলে কল কেটে দেয় ডাক্তার। নিলয় তার গায়ের নোংরা পোশাক খুললে নকল চুল সহ ছদ্মবেশী রূপটাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমে আসে। আরিফ আগে থেকে নিয়ে এসেছে বিরিয়ানি, খাসির মাংস, সেগুলো খেয়ে নেয়। পরের দিন আবার সেই ছদ্মবেশ নিয়ে কলেজে আসে। আজ কলেজে আসতেই একটা মেয়ের সাথে ধাক্কা খায় নিলয়। সিনেমার মতো মেয়েটা পড়তে যাবে, ঠিক সেই সময় নিলয় মেয়েটাকে ধরে ফেলে। আরে এটা কি মেয়ে নাকি আকাশ থেকে সত্যনামা পড়ি? এই যে মিস্টার ভূত, এবার ছাড়েন, দেখা হয়েছে তো। সরি, আমাকে ক্ষমা করবেন, আমি দেখিনি। কি রে, তুই জানিস কাকে কোলে নিয়েছিস? এটা যদি রাফি দেখে তাহলে তোর জীবন এখানেই শেষ হয়ে যেত। কপাল ভালো রাফি আজ কলেজে আসেনি। এই মেয়েটা রাফির কি হয়, আর কে এই মেয়েটা? এটা হলো রাফির ছোট বোন শ্রাবণী, এই এলাকার এমপির একমাত্র কন্যা। তবে শ্রাবণী একদম সোজা সরল, একদম রাফির উল্টোটা। ঠিক বলেছিস তুই, সত্যি যেমন সুন্দর তেমনই ভদ্র। আপনারা কি ভাবছেন রাকিব কে? রাকিব আর নিলয় সকালে রাস্তার কথা বলে ওদের পরিচয় হয়। নিলয়ের সাথে বন্ধুত্ব করেছে রাকিব। নিলয় ক্লাসে চলে আসে, রুমে ঢুকতেই তো আবার বড় একটা শকড। এটা কি করছে দেখছে সে? শ্রাবণী তাদের ক্লাসে, তাও আবার নিলয় যেখানে বসে, মানে পিছনে সিটে। নিলয় আর কিছু না ভেবে চলে আসে, শ্রাবণীর পাশে চুপ করে বসে পড়ে। আপনি এই ক্লাসে দুই ভাই বোন কি একসাথে পড়েন? জি, আমরা তো ভাই বোন, যমজ। রাফি ভাইয়া বড়, আমি ছোট। ও তাই নাকি? আপনাকে দেখে মনে হয় না রাফির বোন, কারণ রাফি অনেক খারাপ ব্যবহার করে, গরিবদের দেখতে পারে না। আর হ্যাঁ, আপনি যে এমপির মেয়ে সেটা দেখলে বোঝাই যায় না। দেখুন, আমরা সবাই মানুষ, এত দেমাগ অহংকার করে কি হবে? আমি এমপির মেয়ে, এটা তো আমার পরিচয় না, তাই না? বাহ, আপনি তো সুন্দর করে কথা বলতে পারেন। আপনি দেখতে যেমন সুন্দর, ঠিক মনটাও তেমনই সুন্দর। আমরা মানুষরা ঠিক মেহেদি পাতার মতো এক, কিন্তু মনের ভিতরে আর এক। আমরা মুখে বলি এক কথা, কিন্তু মনে পোষণ করি আরেক কথা। আমরা কি বন্ধু হতে পারি? শুধু বন্ধু হতে চাইলে ঠিক আছে, তার বেশি না। ওকে ফ্রেন্ডস, ডান। এই বলে নিলয় আর শ্রাবণী বন্ধুত্ব করে নেয়। ক্লাস শেষ করে নিলয়, শ্রাবণী, রাকিব একসাথে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে। তাদের সবার বাসা একই দিকে। শ্রাবণী নিজের গাড়ি থাকতেও সে বাসে করে কলেজে আসে, এটা তার দৈনিক কাজ। আচ্ছা, তোমাদের সবার থেকে আজকের মতো বিদায় নিলাম, আগামীকাল আবার দেখা হবে। নিলয়ের বাসার কাছে থাকায় সে আগে নেমে আসে। তবে একটা কথা, নিলয়ের বাসা এখানে না। সে মূলত শ্রাবণী আর রাকিবের থেকে ঠিকানা গোপন করার জন্য এখানে এসেছে। আরিফকে কল দিল। আরিফ, কোথায় তুমি? এমপির বাসার রাস্তার পাশে বাইক নিয়ে আসো, আমি দাঁড়িয়ে আছি। ওকে বস। এরপর আরিফ বাইক নিয়ে চলে আসে। নিলয় বাইক চালায়, আরিফ পেছনে বসে থাকে। রুমে চলে আসে। বিকেলে নিলয় ফ্রেশ হয়ে আরিফকে বলে, এমপির খবর? এমপি হালায় তো পুরোই 2 নাম্বার। মানে কি বুঝিয়ে বলতো? বস কি আর বলবো, এই হালায় তো একটা কুত্তার বাচ্চা। কত শিশুগুলোকে যে ইন্ডিয়া থেকে লিবিয়া কতগুলো দেশে থেকে পাচার করে, সেটার কোনো হিসাব নাই। এমপির আদেশে অনেক নেতারা প্রতি রাতে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে, গ্রামের সহজ সরল মেয়েদেরকে কাজের কথা বলে আনে, আর সেখানে এনে রাতের খাবার বানায়। এদিকে এমপির ছেলে রাফিও কম, সে কিসের, সে তো মদ আর মেয়ে ছাড়া কোনো কিছুই চেনে না। পুলিশ কিছু বলে না এদের? পুলিশ হাসালেন বস। যেখানে পুলিশ তার গরম শরীরকে ঠান্ডা করার জন্য গরিব নিরীহ মেয়েদেরকে মাত্র ড্রাগস দিয়ে বিছানায় গরম করে, সেখানে আপনি বলছেন পুলিশ কিছু করতে? এই থানার অফিসার ইনচার্জের জন্মসূত্র বের করো। বস জানি এটাই বলবেন, এর জন্য আমি আগের থেকে সবকিছু রেডি করে রেখেছি। এই দেখো। এই সুরের বাচ্চাও তো কম না। কে আর নারী পাগল, এদেরকে সরকার কি এই কাজে নিয়োগ দিয়েছে? এদের ধরে পুরুষাঙ্গ কেটে কুকুর দিয়ে খাওয়াতে হবে, শুধু অপেক্ষা কর। বস এই শহরে আমাদের 400-র মতো ক্লু আছে,
যে কোনো সময় হুকুম দিলেই সবগুলোর কয়টিকে মাটিতে চেপে দিবে। কিং কাজ করে একাই, কিং ইজ অলওয়েজ কিং। হেল্পের সময় হলে সবাইকে বলবো, এখন আমার মতো কাজ করতে দিবি। ওকে বস। এই বলে রাতে খেয়ে নিলয় ঘুমিয়ে পড়ে। হঠাৎ সকালে টিভিতে নিউজ, ব্রেকিং নিউজ, আজ চৌরাস্তার মোড়ে গলা হাত পা পুরুষাঙ্গ কেটে আলাদা করা একটা লাশ পাওয়া গেছে। ধারণা করছে এটা এই থানার অফিসার ইনচার্জের লাশ। লাশের পাশে রক্ত দিয়ে লেখা ছিল, রক্ত পিপাসিত কিং কামিং। ঢাকা সাংবাদিকের মুখে কথাগুলো শুনে শহরের প্রতিটা মানুষের মুখে খাবার হাত থেকে পড়ে যায়। বাচ্চারা টয়লেট করতে ভুলে যায়, দাদুরা ভয়ে কাঁপতে শুরু করে। সবাই জানে রক্ত পিপাসিত কিং হলো সেই মাফিয়ার যার সামনে স্বয়ং জিবেল আসতেও ভয় পায়। কিং এর আসল নাম ভিলেজ কিং। সে আগে যে গ্রামে থাকতো সেখানকার সকল বেঈমান দুর্নীতিকে এমনভাবে শেষ করেছে, এটার ইতিহাস সবাই জানে। মনে পড়লে কেউ ভুল করেও ভয় পায় না। বস আপনি কোথায়? পাশের চায়ের দোকানে খবর যেটা দেখছি সেটা কি সত্যি? আজকে রেডি থাকিস, তোকে সাথে যেতে হবে। ঠিক আছে বস, তবে ব্যাগ নেওয়া যাবে না। ব্যাগের ভিতরে জিনিস দেখলেই আমার ভয়ে জান থাকে না। আপনি যখন কাউকে শাস্তি দেবেন তখন আমি দেখতে পারবো না। সমস্যা নেই, আজকে শুধু গলার একটা হাত কাটবো। ওকে বস, তাহলে সমস্যা নাই, আমি আসছি। তাড়াতাড়ি আসিস, রুমে গিয়ে একটু ঘুমাবো, রাতে কাজ আছে। জি বস। 5 মিনিটে আসছি। এরপর আরিফ সেখানে আসে। নিলয় আজকে বাইকের পেছনে বসেছে আর আলিফ চালাচ্ছে। আরিফ ভয়ে ভয়ে আছে, কারণ সে ছোট থেকে নিলয়ের সাথে আছে, কখনো বলেননি আরিফকে বাইক চালাতে। আজ কেমন যেন পরিবর্তন দেখাচ্ছে। আরিফ, তুই কি কোনো কারণে ভয় পাচ্ছিস? না মানে একটু। আমি থাকতে তোর ভয় কিসের? কি হয়েছে তোর? না মানে আপনি আজ পিছনে এর জন্য। আরে পাগলা, এখন থেকে সব কিছুই শিখে রাখবি। আমি না থাকলে তুই তো এই টিমটাকে চালাবি। ওকে বস। এভাবে কথা বলতে বলতে বাড়িতে চলে আসে। হঠাৎ আরিফ ব্রেক করে। এভাবে কেউ ব্রেক করে? ভাই বাসায় চলে এসেছি। তাই? ওকে, গাড়ি পার্ক করে আমার জন্য 1 কাপ গরম কফি করে দিস। নিলয় ফ্রেশ হয়ে আসে, এসে আরিফের তৈরি কফি খেয়ে আর বলে, কিরে, এত সুন্দর করে কফি বানানো কবে শিখলি? কি যে বলেন না, প্রথম আমার হাতে কফি খাচ্ছেন, এর জন্য এমন বলছেন। ওকে, আজ থেকে দোকানের চা বন্ধ, তুই নিজের হাতে কফি বানিয়ে দিবি প্রতিদিন। ভাই আমি কতদিন দেব? একটা তো ভাবি বানাতে পারেন। পাগল হয়ে গেছিস নাকি? আমার জীবনের সাথে কোনো মেয়ের জীবন জড়ালে সে তো আমার মতো রাস্তায় মরবে। আমি জেনে শুনে এমন ভুল করতে পারবো না ভাই। তবু বলি, একা তো পৃথিবীতে বাঁচা যায়নি। তুই তো আছিস আমার জন্য, তুই তো আমার ছোট ভাই। কথাটা শুনেই আরিফ নিলয়কে জড়িয়ে ধরে, কান্না করে। আর কান্না করবেই না কেন? সেই ছোট থেকে আরিফ আজ বড় হয়ে গিয়েছে, এতিম থেকে বড় একটা বাবার মতো ভাই পেয়েছে, রাস্তায় থেকে প্রাসাদে এনেছে, আরো কত কিছু। সবই তো নিলয়ের জন্য। ওই বোকা, এভাবে বাচ্চাদের মতো কাঁদিস কেন? একটু রেস্ট নে, রাতে এমপির ছেলেকে উঠাতে হবে। ওকে বস, আমি সময় মতো তৈরি থাকবো। তারা কথা শেষ করে মধ্যরাতে চলে যায় এমপির বাসায়। সেখানে গিয়েই তো নিলয় সাহেব পড়েছে বিপাকে। নিলয় শ্রাবণীর মুখে তার ঠোঁট ডুবিয়ে দেয়, তাকে চুপ করানোর জন্য। ঘটনার আকস্মিকতা শ্রাবণী নিস্তেজ হয়ে যায়, মুখ থেকে আর কোনো কথা বের হয় না। নিলয়ও নিজে ভুল বুঝতে পেরে ঠোঁট সরিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে আর বলে, আপনি এত সুন্দর, এত মায়াবী, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছেন। অনেক সাহস করে আপনার রুমে এসেছি, প্লিজ আর চিল্লাচিল্লি করবেন না। কিছু বলবেন বলেন, আমি আসি তো। আর একটু হলেই তো জীবন শেষ আমার। আপনি কি পাগল? আর একটু হলেই তো আমি বিদায় জানাতাম পৃথিবীর বুক থেকে। দম বন্ধ হয়ে গিয়েছিল আমার। সরি। রাখেন আপনার সরি, আপনার সরির গুষ্টি গিলাই। আগে বলুন আমার রুমে কিভাবে আর কেন এসেছেন? ওই যে বললাম না, ঘুম আসছে না আপনাকে দেখার জন্য, আর রুমে ঢুকেছি দেওয়াল টপকে। বাদর নাকি দেয়াল টপকে এসেছেন? আমি বাদর না, আপনার প্রেমিক পুরুষ। আর একটা ফাও কথা বললেই চিল্লানি দিব, তখন বুঝবেন প্রেমিক কাকে বলে। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান। এভাবে বলছো কেন? তোমার ঠোঁটে সত্যি অনেক মধু গো, আর একটু দিবে? জুতা দেখেছিস? জুতাতে অনেক মধু থাকে, একটু দিব? তোমার চিকন কোমর, আহ কি যে নরম শরীর, একবার পাইলে
ছাড়ার মতো নয়। ওহে মধুয়ালি হবে কি আমার, দাঁড়া তোকে আমি। কথাটা বলে সাথে সাথে নিলয় জানালা ভেবে নিচে চলে আসে। এদিকে আরিফ বেচারা মশার কামড় খেয়ে শেষ। বস ওই শালা এমপির বেটা কই? চুপ, একটুর জন্য বেঁচে গেছি। তুই যে রুমের কথা বলেছিলি ওটা তো এমপির মেয়ে। নে, শ্রাবণীর রুম, ভাগ্য ভালো ও চিল্লায় নাই। ভাই কিছু করেন নাই তো? শ্রাবণী আবার কে? আমি কিছু করিনি, চিল্লানো থামার জন্য শুধু ওর ঠোঁটে মানে একটু কিস। বুঝছি ভাই, প্রেমে পড়ে গেছেন। তুইও না তুই। আচ্ছা বাদ দে, ভালো করে খোঁজ নিয়ে দেখ রাফি কোন রুমে। আগামীকাল রাতেই কাজটা সম্পূর্ণ করতে হবে। ওকে বস। এই বলে আরিফ আবারও কাকে যেন কল দেয়। ও পাশ থেকে কিছু একটা বলে কল কেটে দেয়। তারপর আরিফ ঘুমাতে চলে যায়। ঘুম থেকে উঠে নিলয়ের জন্য কফি তৈরি করে আরিফ। সেটা দেখে অনেক খুশি। এই শোন, একটা ভালো ভদ্রমেয়ে দেখবি কালকের ভিতরে। বস বিয়ে করবেন নাকি? হারামজাদা, তোকে বিয়ে দিব এবার। আর কত সকালের ঘুম নষ্ট করে কফি বানাবি? তোকে বিয়ে দিব, তোর বউয়ের হাতের কফিও তো খেতে হবে। সেটা বলেন না আগে, আপনার গলায় রশি দেবে, তারপর আমি পড়বো, তার আগে না। বেশি কথা বলবি না, আমি কখনো বিয়ে করতে পারবো না, একাই থাকবো। আচ্ছা বস, আপনি একা থাকতে চান কেন? আপনার অতীত সম্পর্কে কিছু বলেন। অতীত বড় কষ্টের রে, অতীত নিয়ে টান দিস না। কলিজাটারে চিরা টুকরা টুকরা করে ফেল, তবুও অতীত নিয়ে আর টান দিস না ছোট। বস আপনাকে অতীত বলতেই হবে। জেদ করবি না, সময় হলেই বলবো। ওকে বস, অপেক্ষায় থাকলাম। নীলয় নাস্তা করে কলেজে চলে আসে। আসতেই অবাক, শ্রাবণী গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে সকল বান্ধবী, প্রত্যেকের হাতেই লাঠি। ওই শোন, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কোনো বলদ নাই, তো এদিকে আয় না। আমার ভয় করছে, আপনার ওই ডান পাশের মূর্তি যদি চেপে ধরে। তোর মস্করা শেষ, এত কথা না বলে কাছে আয়। শ্রাবণী বলাতে ভয়ে ভয়ে নিলয় কাছে যায়। এরপর সব বান্ধবী মিলে নিলয়কে গণধোলাই দেয়। এই তোরা থাম এবার, না হলে মরে যাবে। কি রে, আয়, কিস করবি? আমাকে কর। আমার রুমে যাবি আর বল শালা সরি। সরি, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। ওকে, তুই আর কখনো আমার সামনে আসবি না, আর যদি আসিস সেদিন একদমই মেরে ফেলবো। শালার কিস রে, দেখতে ভদ্র মনে হলেও ভেতরে যে এত তেজ, আল্লাহই ভালো জানে। যার বউ হবে তার কি অবস্থা হবে। এসব কথা ভাবে আর আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে যায়। স্যার নিলয়কে দেখে বলে, নিলয়, তোমার এই অবস্থা হয়েছে কিভাবে? স্যার, কলেজে আসার সময় কিছু গরু গাধা মহিষেরা আমাকে হামলা করেছিল। ভাগ্য ভালো শ্রাবণী দেখেছিল, আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর শ্রাবণীর অনেক সাহস, ছেলে হয়ে যেটা পারি না শ্রাবণী মেয়ে হয়ে সেটা করে দেখিয়েছে। সত্যি বলছো? শ্রাবণী মনে মনে তার প্রশংসা করছে নাকি অপমান করছে। স্যার, আমি আমার দায়িত্ব পালন করেছি। একটা খ্যাত ছেলেকে বাঁচাতে গিয়েছি আমি, মানুষ হিসেবে মানুষকে বাঁচিয়েছি। আমি কোনো গ্রামের খ্যাতকে হেল্প করিনি। আজ তোমার এত পরিবর্তন কেন শ্রাবণী? কোনো কথার উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। ক্লাস শেষ করে চলে আসে। এভাবে একে একে সব ক্লাস শেষে ছুটি হয়ে যায়। শ্রাবণী প্রথম ক্লাস থেকে নিলয়ের উপর রেগে আছে। কলেজ শেষে শ্রাবণী নিলয় ডেকে বলে, তুই নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করিস, তাই না? ছি, এসব কথা বলতে নেই, আমি তো ছোট থেকেই বুদ্ধিমান, মা বলতো। দূর, তোর সাথে কথা বলাই বৃথা। এই যে মিস, দিবেন কি আরেকটা কিস? জুতা জিনিস আমার পায়ে আছে, 35 টাকা দাম। পছন্দ হলে বলতে পারো, উপহার দিব। কথাটা বলতে দেরি নিলয়কে দৌড়ানি দিতে মোটেও দেরি হয়নি। নিলয় কম কিসে, সে তো ছোট থেকেই দৌড়ে প্রথম হতো। স্কুল জীবনে আজও সে আগের দিনগুলো ভোলেনি। দাঁড়া শালা, পালাচ্ছিস কেন? বেঁচে থাকলে কাল দেখা হবে। নিলয় দৌড়ানোর সময় একটা ধাক্কা খায়, সাথে সাথে পড়ে যায়। কোন গাছের সাথে ধাক্কা লাগলো দেখতে চেষ্টা করে। একটা মেয়ে দেখতে পায়। মেয়েটা দেখতে অনেক সুন্দর, শ্যামলা রঙে, উচ্চ, লম্বা, ঠিকঠাক। সরি, আমি খেয়াল করিনি, পিছনে পাগলা কুত্তা ধাওয়া করেছে, এজন্য পালাচ্ছি। এই ভাবতে ভাবতে বসা থেকে উঠে বাড়ির দিকে রওনা দেয় নিলয়। তোর জন্য মেয়ে পছন্দ করেছি, ওই মেয়েকে তোর বিয়ে করতে হবে, তো পাম দিতে হবে না। কাল থেকে তুই আমার ওই কলেজে ভর্তি হবি, তবে হ্যাঁ, ছদ্মবেশ ধরতে ভুলবি না। তুইও যাবি একদম নর্মাল গ্রামের ছেলে আরিফ হয়ে। ওকে বস। পরের দিন সকালে আরিফ কলেজে যায়।
রাতেই স্যারের সাথে নিলয় কথা বলে আরিফের অ্যাডমিন করিয়ে নিয়েছে পরের দিন সকালে। জুনিয়র হয়েও এত সাহস তোর? আমার ছেলেদের কেন মেরেছিস? আজকের পর এই কলেজ আমার, এটা বলেছি তো। ও বলেছিল এটা আমার ভাইয়ের চল। সিদ্ধান্ত নেবে এ কথা বলেও আমাকে নিয়ে এসেছে এই পাগল আমার সামনে, আমার কলেজে, আমার মাঠে দাঁড়িয়ে আমাকে ওয়ার্নিং দিচ্ছিস? এই তুই এত বড় খেলোয়াড়, হ্যাঁ? এত ঘুরে কি দেখিস? চোখ নিচে করেই বলে। জুনিয়র ভাই আরিফকে মারতে আসে। আরিফ সামনে আসতেই পেটের নিচে একটা লাথি দেয়, আর একটা ছেলে দৌড়ে আসতেই নাকের উপর ঘুষি মারে, সাথে সাথে রক্ত পানির মতো গড়িয়ে পড়ে। হঠাৎ একটা ছেলে পেছন থেকে ছুরি মারতে যায়, আর তখনই নীলয় ছেলেটার পিঠ বরাবর লাথি বসায়। ছেলেটা 10 হাত দূরে গিয়ে পড়ে। আরিফ নিলয় দুজনেই ওদের সাথে ফাইট করে, তারপর ওদের হাত মুড়ু করে বলে, আজ থেকে কলেজ আমার, আমি যা বলবো তাই মেনে চলবি। কিরে, এসেই ঝামেলা করলি? দূর বস, বাদ দেন। এখানে আমি তোর বড় ভাই, আর বস বলে ডাকবি না। ওকে ভাই, মেয়েটা কই? তোর দেখি দেরি সহ্য হচ্ছে না। কি যে বলেন না, যার জন্য আসা তাকেই যদি না পাই। দেখ ওইদিকে তোর হবু বউ আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার পছন্দ আছে বলতে হবে। আরিফ চলে যায় তার ক্লাসে, নিলয় চলে যায় ক্লাসে। আজ নিলয় একবারও তাকায়নি শ্রাবণীর দিকে। শ্রাবণী কেমন যেন বিরক্ত লাগছে, কি জন্য সেটা সে বুঝতে পারছে না। তবে হয়তো নিলয় এমন অমনোযোগীর কারণে। আমার কি হয়েছে? কিছুই ভালো লাগছে না কেন? আর ওই নিলয়ের বাচ্চাটাও কেন যে এদিকে তাকাচ্ছে না? ওর সাথে ঝগড়া না করলে আমার মন ভালো হবে না। এদিকে নিলয় সমস্ত ক্লাস অন্য বন্ধুদের সাথে কথা বলে পার করেছে, শ্রাবণীর দিকে ভুলেও তাকায়নি। কলেজের ছুটির পর শ্রাবণী গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে নিলয়ের জন্য। নিলয় আসতেই কলেজের জামার কলার ধরে বলে, এই কুত্তা, তোর এত দেমাগ কিসের? আজ একবারও আমার দিকে তাকালি না কেন? যা বাবা, তাকালেও দোষ, না তাকালেও দোষ, ভালো বললেও দোষ, খারাপ বললেও দোষ। আচ্ছা, আপনারা বড় লোকদের সমস্যা কি বলুন তো? বাপের টাকা থাকলে নিজেদের মন মতো করে সব পাইতে হবে নাকি? গরিবরাও তো মানুষ। তোর লেকচার শোনার জন্য আসিনি, বুঝলি? তুই কালকে থেকে আমার পাশে বসবি আর আমার সাথে শুধু কথা বলবি। আপনার কথাই কি সব হবে নাকি? তোর মোবাইল নাম্বারটা দে। আমার আপনার মতো দামি ফোন নাই, কোনো রকম একটা ভাঙা বাটন ফোন আছে। ওকে, এই নেন, 017542228। একটা মিস কল দিয়ে শ্রাবণী বলে, আর এই নাম্বারটা সেভ করে রাখবি। আর হ্যাঁ, যখন কল দিব তখনই রিসিভ করবি, নইলে খবর আছে। এখন চল, রাস্তার ওপাশে একটা ফুচকার দোকানে ফুচকা খেতে হবে। সরি, আজ হবে না। আমার একটা ছোট ভাইয়ের নতুন ভর্তি হবে, ওকে নিয়ে বাসায় যেতে হবে। ওকে, তাহলে কালকে খাবো। এই বলে শ্রাবণী চলে আসে। এদিকে আরিফ ওই মেয়েটার দিকে সমস্ত ক্লাস সময় তাকিয়ে থাকে। একটা মিনিটও স্যারের কথা শোনেনি। মেয়েটা আরিফের তাকানো দেখে নিজেকে গোপন করতে চায়, কিন্তু পারে না। ছুটি শেষে মেয়েটা সামনে হাঁটছে, পিছনের দিকে থেকে আরিফ ডাক দেয়, এই যে মিস, একটু শুনবেন? জি বলুন। আপনার নাম কি জানতে পারি? আমার নাম প্রীতি। অনেক সুন্দর নাম। আচ্ছা, আমরা একসাথে পড়াশোনা করি, একই ক্লাসে পড়ি, তাহলে আমরা বন্ধু হতে পারি কি? জি আচ্ছা, আজ আসি, আমার বাসায় যেতে হবে, মায়ের ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। আপনার মা বাবা আছে কি? ভাই বোনও আছে? সরি, তাহলে আপনাদের সংসার কিভাবে চলে? এই কোনো রকমে চলে। আমি কলেজ থেকে বাসায় গিয়ে সেলাই মেশিনে কাজ করি। তারা দুজন অনেক কথা বলে, তারপর যার যার বাসায় চলে যায়। আরিফ, মেয়েটার সাথে কথা হয়েছে? জি বস, মেয়েটা বড়ই অসহায়, বাবা নেই, মা নেই, ছোট ভাই আর একটা বোন। মাও আছে, সেলাইয়ের মেশিনে চালায়, কোনো রকমে দিন চলে। পছন্দ হয়েছে? হলে বল, তোদের বিয়ের ব্যবস্থা করি। পছন্দ তো 100%, তবে আমি চাই মেয়েটার সাথে কিছুদিন রিলেশন করে তারপর তাদের পরিবারের দিকটা কিছুটা উন্নতি করে দেব, মায়েরও চিকিৎসা করিয়ে দেব, সবশেষে বিয়েটাও করে নেব। তাহলে কেমন হবে? তুই যেটা ভালো মনে করিস সেটাই করবি। তবে হ্যাঁ, ওই মেয়েকে এই বাড়ির বউ দেখতেই চাই। একটা কফি বানাতো, তারপর ব্যাগটা রেডি কর, একটাকে উপরে পাঠাতে হবে। ওকে বস। কথাটা বলে আরিফ কফি তৈরি করে ব্যাগও গুছিয়ে নেয়। ব্যাগটি নিয়ে বাইকে রাখে। তারপর দুজন দুইটা কালো ড্রেস, মুখে ভয়ঙ্কর মাফিয়ার মাস্ক, যে কেউ দেখলে ভয়ে হোশ হারাবে
এভাবে চলে আসে একটা বাড়ির পাশে। রাত হয়ে যাওয়াতে ছোট্ট লাইট দিয়ে দেখা দেওয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে নিলয়। তারপর কিছুক্ষণ পর একটা বস্তা কাঁধে নিয়ে ফিরে আসে। অনেক কষ্ট করে বস্তা নিয়ে দেওয়াল টপকিয়ে ঠিক আগের দিনের জায়গাটাতে লাশটা ফেলে রাখে। পরের দিন সকালে আজ আবার সেই একই ঘটনা। এই শহরের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা আব্দুল খান সাহেবের টুকরো করা দেহ চৌরাস্তায় পাওয়া গেছে। তবে আতঙ্কের বিষয় এটা, পূর্বের লাশের মতো লাশের পাশে লেখা ছিল রক্ত পিপাসিত কিং কামিং, ঢাকা ক্লিয়ার নাম্বার 2 ওয়েটিং ফর নাম্বার 3। পুলিশের ধারণা এই ভিলেজ কিং শহরের দুর্নীতির মানুষগুলোকে শেষ করে সুস্থ পরিবেশ দেবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নাকি ভুল সেটা আপনারা আমার চ্যানেল কমেন্ট করে জানাবেন। ভাই এই সাংবাদিক তো আসলেই একটা জিনিস, আমাদের কাজগুলো কত সুন্দর করে দিচ্ছে। ওয়েটিং ফর নিউ ড্রেস ব্রো। ওকে বস। আজ কলেজে এসেছে আরিফ। প্রীতি কলেজের মাঠে একটা নিম গাছের নিচে বসে গল্প করছে। আরিফ প্রীতিকে বলে, প্রীতি একটা কথা বলবো, রাখবে? বলো। কথা রাখতে চেষ্টা করব তোমার। মাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে চাই, আর তোমার ভাই আর বোনদের স্কুলে ভর্তি করে দিতে চাই। দয়া দেখাচ্ছ গরিব মানুষ তাই বলে? কারো কাছে এভাবে ছোট হয়ে বাঁচতে চায় না। আরে এভাবে বলছো কেন? আমার তো মা নেই, তোমার মাকে আমার মা মনে করে চিকিৎসা করব, অন্য কোনো কিছু না। তবুও কোনো কিন্তু না, আগামী সপ্তাহে হসপিটালে ভর্তি করতে হবে। তুমি সব কিছু রেডি করে রাখো, আর কালকে তোমার ভাইকে নিয়ে স্কুলে ভর্তি করে দেব। তোমার অনেক টাকা খরচ হবে। সমস্যা নেই। আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা দাও তো। আমার তো মোবাইল নেই। বলো কি, এই যুগেও এমন মেয়ে কোথায় পাওয়া যায়? প্রতিদিন ভাত খাইতেই কষ্ট হয়, আর মোবাইল কিনবো কিভাবে? এইভাবে অনেক দুঃখ সুখের কথা বলে তারা। অন্যদিকে নিলয়ের সাথে শ্রাবণী ফুচকা চটপটি খাচ্ছে। শ্রাবণী ভাবে নিলয় সত্যিই অনেক গরিব, এর জন্য খাবারের বিলের সময় শ্রাবণী দেয়। কলেজ শেষে সবার বাসা চলে আসে। রাতে শ্রাবণী নিলয়কে কল দেয়। কেমন আছো? মিস্টার নিলয়, কে বলছেন? ওই হারামজাদা, আমি শ্রাবণী। তুই আমার নাম্বারটা সেভ করিস নাই? না মানে ফোনের ডিসপ্লে ভেঙে গেছে, ঠিক করতে পারিনি, এই জন্য নাম্বার দেখি না। একটা কথা বলবো? বলো। তোমার সাথে রিলেশন করতে চাই। দেখো, আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীন বলতে পারো, তাই আমার পিছু পিছু ঘুরবে না, আমার প্রেমে পড়বে না। আমার কিন্তু তোমার কথা বিশ্বাসই হচ্ছে না, একদমই না। আরে কি মহা ঝামেলা। কথাটা বলেই নিলয় কল কেটে দেয়। আরিফ, ওই আরিফ, কই রে? এই তো ভাই। চল তো আজকে আর একটু কাজ করে আসি। আজ আরেকটা কুত্তার বাচ্চাকে এই দুনিয়া থেকে বিদায় দিব। কে ভাই? কলেজের সভাপতি। শুনেছি কলেজের গরিব মেয়েদের ভর্তি করতে যে টাকা লাগে সেটা দিতে না পারলে সভাপতি দেয়, কিন্তু গোপনে খবর পেয়েছি ওই শালা অসহায় মেয়েদের নিয়ে বিছানায় গরম করে, সাথে আবার কলেজের সমস্ত ড্রাগ সাপ্লাই মূল তার সভাপতি। তাহলে আজ থেকে ওকে আমি মারবো। ভাই কতটা নিষ্ঠুর হইলে গরিব অসহায় মেয়েদের জীবন নষ্ট করে। ওকে, সমস্যা নেই, চল। কথাগুলো বলার শেষে আরিফ ব্যাগ আর বাইক বের করে এখন প্রতিদিন বাইক আর আরিফ চালায় আর নিলয় পিছনে বসে থাকে। সভাপতির বাসার সামনে এসে মুখে সার্জারি মাস্ক ব্যবহার করে যাতে কেউ চিনতে না পারে, তারপর ভিতরে যায় বাসায়। কেউ আছেন? কিরে, কোন হালার বাসায় এলো এখন? এই সুখের সময় কে সভাপতির রুমে একটা মেয়ের সাথে শারীরিক মিলনে ব্যস্ত। ঠিক এমন সময় আরিফ ডাক দেয়, এর জন্য সভাপতি কথাটা বলে। মাতাল না বুঝলি, মৃত্যু আমাকে দেখে ভয় পায়, দাঁড়া দেখছি তুই কে। এই বলে দরজা খুলে আরিফ নিলয়ের সাথে সাথেই ভিতরে ঢুকতে অবাক। গতকাল একটা মেয়েকে রাস্তার পাশে সাহায্য করতে দেখেছিল, আর আজ সেই মেয়ে সভাপতি রুমে। তা অর্ধ উলঙ্গ। আরিফ তাড়াতাড়ি করে মেয়েটার গায়ে একটা কাপড় দিয়ে দেয় আর মেয়েটা চলে যেতে বলে। কিরে কুত্তার বাচ্চা, তোর ঘরে তো এমন একটা সুন্দর বউ আছে এই মেয়েটার মতো, তোর নিজের দুটো মেয়েও আছে, তারপরও তুই এটা কিভাবে করলি? তোর কি একটুকু বিবেকে বাঁধলো না? তোকে কি করা যায় বলতো? ওকে কিছু করতে হবে না, হাত পিছনে দিয়ে বাঁধবি, আর পা দুটো আলপিন দিয়ে বানানো শিকল দিয়ে বাঁধবি, মুখের ভিতরে মর্ষের গোড়া দিয়ে টিপে লাগিয়ে দিবি। এই তোরা কাকে মারার কথা ভাবছিস? ভুল, এমন কথা মাথায় আনবি না। আমার একটা কলে তোদের একটা চুলও পাওয়া যাবে না।
রাস্তার পাগলা কুকুর ঘেউ ঘেউ করে বেশি, তবে কামড়ানোর সাহস পায় না। আহ তুই তো লেজ কাটা কুত্তার বাচ্চা, একটু তো চিল্লাবি। সমস্যা নাই বস, ওর চিল্লানি আমি বের করছি। কথাটা বলে আরিফ পেছন থেকে একটা রড নিয়ে মাথায় আঘাত করে, বেহুশ হয়ে যায়। এরপর সভাপতিকে একটা গোপন ঘরে রাখে, হাত চিকন তার দিয়ে শক্ত করে বাঁধে। হালকা খোলার চেষ্টা করলেই হাত কেটে যাবে। পায়ে আলপিনে তৈরি বেরি দেওয়া, একটু পা নাড়ালেই কাটার মতো আঘাত আসে। একটু আঘাত পেলে সভাপতি আহ ও মাগো, আমাকে বাঁচাও। এভাবে চিৎকার করে ওঠে। তবে দুঃখের বিষয়, পাশে কিছু কুত্তা ছাড়া একটা পাখিও নেই। সে বুঝতে পারে মৃত্যু একমাত্র মুক্তির পথ, কেউ আর তাকে বাঁচাতে পারবে না। আচ্ছা মিস শ্রাবণী, কালকে আমাকে এভাবে বলেছেন কেন? দেখো নিলয়, আমি তোমাকে ভালোবাসি, আর এটাই সত্য। তোমাকে ছাড়া আমি বাঁচব না। এদেশে কি ছেলের অভাব পড়েছে? আমাকে কেন পছন্দ করলে? আমি কখনো তোমার ডাকে সাড়া দিতে পারবো না। আমার অতীত আমাকে বাধা দেয়। অতীত মনে পড়লে অনেক কষ্ট লাগে। আমাকে কি বলতে পারবে সেই অতীত? আমিও জানতে চাই, কি এমন কারণ যে আমাকে তুমি দূরে ঠেলে দিতে চাচ্ছ? চলো আমরা ওইখানে একটু বসি। আচ্ছা চলো তাহলে। এই বলে নিলয় ও শ্রাবণী চলে আসে একটা গাছের নিচে। গাছটার চারপাশে সুন্দর করে বসার জন্য ইট দিয়ে তৈরি করা বেঞ্চ করা। কিছুটা দূরে একটা ফুচকার দোকান দেখা যায়। শ্রাবণী বায়না ধরে এসে ফুচকা খাবে, তাই নিলয় চলে আসে ফুচকা আনতে। এদিকে দেখ, কি জিনিস একটা। এই শোন, মুখ সামলে কথা বল, না হলে হাত পায়ের জায়গাতে আর পা হাতের জায়গাতে। কি বললি? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই একটা মেয়ে, আর দেখ আমরা কতগুলো ছেলে। কুকুর দল বেঁধে আসে আর সিংহ সবসময় শিকার করে। শালির দম আছে দেখছি। নিলয়, নিলয়। কাকে ডাকছিস? তোর হিরো নাকি? আমি তো গল্পের নায়িকা, তাহলে নায়িকাকে বাঁচাতে নায়ককে তো লাগবেই। ডাক তোর হিরোকে, আজ ওকে মিষ্টি বানিয়ে খাবো। হালুয়া বানাও নিলয়। ওহ নিলয় বাবা, নিলয় কই তুমি? আসো তোমার নায়িকাকে ডাকি। কথাটা বলতে দেরি শ্রাবণীর পেছন থেকে একটা ছেলের সামনে এসে পড়ে। দেরি হলো না। নিলয় সিনেমা নায়কদের মতো শার্টের কলারটা একটু উল্টিয়ে হালকা ঝাড়া স্টাইল করে দেখে, মনে হয় পুরোই আগুন। 2-3টে ছেলে আবার এগিয়ে আসে, এদেরকেও বেশ হিরো স্টাইলে ধোলাই করে। একটার উঠে দাঁড়ানোর শক্তি নেই, সবগুলো জায়গাতে শুয়ে থাকে। যদি আমার সাথে বদমাশি করতিস তাহলে মাফ করে দিতাম, কিন্তু মেয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার, এটা মানতে নারাজ আমি। কথাটা বলে শেষ করার সাথে সাথে আরেকটা ছেলেকে মাটির দিকে ছুঁড়ে মারে আর বলে, একটু চিরকাল লেভেল। হ্যাঁ, তোকে তো এবার ভিলেনের পাওয়ার দেখাতে হবে। কথাটা বলতে দেরি, কিন্তু ওরা বুকের মাঝখানে লাঠি মারতে দেরি করেনি। পিছন থেকে একটা ছেলে নিলয়কে মারতে আসে। নিলয় সেই ছেলেটার নাক বরাবর ঘুষি মারে, সাথে সাথে রক্ত বের হয়, মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে অনেক সময় মারামারি করে। এক সময় ছেলেগুলো লিডার বলে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন, বুঝতে পেরেছি সবসময় হিরোদের জয় হয়। কথাটা বলেই সব ছেলে একসাথে দৌড়ে পালায়। বাহ, তুমি তো সেই মায়ের পারো দেখছি। কিভাবে শিখলে? আমাকে একটু শেখাবে? কি? তুমি শিখে কি করবে? আর হ্যাঁ, এই অল্প কিছু মার শিখেছি নিজেকে রক্ষা করার জন্য। এভাবে গরু পিটানি দিয়ে বলছো অল্প? বাবা গো, না জানি আরো কত প্রকার মার আছে। আচ্ছা তুমি এবার বলো তোমার কথা। কালকে বললে হয় না বুঝি? আজকে হাতে অনেক সময় আছে, তুমি এখানে বসো আর বলো। নিলয়ের অতীতের কথা মনে পড়ে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। মা সকালে ডেকে তুলতো ঘুম থেকে, বাবা 2 টাকার একটা পাখিওয়ালা নোট রেখে দিত বালিশের কাছে। ঘুম ভাঙতেই সে কি খুশি আমার। বাবা ছিল একজন সরকারি চাকরিজীবী। আমাদের সংসারে কোনো অশান্তি ছিল না। আমার ছোট্ট একটা বোনও আছে। মা বাড়িতে কাজ করত। আমার বাবা গ্রাম থেকে শহরে বদলে হয় সরকারি চাকরিজীবী বলে। কথাটা আমার উচ্চতর পদে। বাবাকে এলাকা সহ অফিসের সবাই অনেক সম্মান করত। আমার বাবা ছিলেন একজন সৎ অফিসার, কখনো টাকার জন্য নিজের মানুষত্ব হারায়নি। কথাটা বলার সময় নিলয়ের চোখের পানি মুছে তারপর আবার বলতে শুরু করে, আমি তখন ঢাকা শহরে নতুন এসেছিলাম, বাবার বদলি হয়ে। ছোট্ট বোনটা কথা বলা শিখেই গেছে। ও আমাকে ছাড়া কিছুই বোঝে না, সারাদিন ভাইয়া ভাইয়া বলে ডাকে। ওই নিলয়, তোর বোনটা কোথায়? দেখ তো। জি মা, এই দেখো আমার পাগড়ি বোনটা আমার পাশে ঘুমিয়ে আছে। তোর বোনটা একদম তোর মতো, ঘুম ছাড়া কিছুই বোঝে না। মা, ও তো অনেক ছোট, তাই না? আমার পাগড়িটা যখন বড় হবে
তখন দেখবা সবার আগে ও ঘুম থেকে উঠবে। যা, তোরে আর গুন গাইতে হবে না, ফ্রেশ হয়ে আয়, তোর নাস্তা দিচ্ছি। কই গো আমার নবাব পুত্র, একটু দর্শন দিয়ে মনটা ভরিয়ে যাও, সাথে আমার মাকেও নিয়ে আসো আব্বু। রিয়াদ ঘুমাচ্ছে, এখন ডাকলে কান্না করবে, থাক না। আব্বু, তুমি কি ভুলে গেছো নভেম্বর মাস থেকে পরীক্ষা? হ্যাঁ, মনে ছিল না। বাপ বেটা এভাবে গল্প না করে বলি খাবারগুলো খাও তো। বাবু মায়ের কথা শুনে তারা দুজনে খাবার খায়। খাবার শেষে বাবা অফিসে আর নিলয় স্কুলে চলে আসে। স্কুলে সকল মেয়ের ক্রাশ নিলয়। ক্রাশ হবেই না কেন, দেখতে যেমন সুন্দর, ঠিক বাংলাদেশি সেনাবাহিনীতে যোগ দেবে বলে জিম করে বডিও সেই বানিয়েছে, একদম সিনেমার হিরোর মতো। সাথে পড়াশোনাও ক্লাসের প্রথম শেষ। নিলয় ক্লাস শেষে মাঠের এক কোণে দাঁড়িয়ে কি যেন দেখছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন কাঁধে হাত রাখে আর বলে, কি করো এখানে একা দাঁড়িয়ে আছো? নীলা, তুই এখানে? আমি তো দেখেছিলাম সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর। নিখোঁজ তৈরি আকাশে পাখি উড়ছে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। পানির নিচে মাছ দম আটকে যাওয়ার কোনো ভয় নেই। সত্যি প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। তাই? আর আমি তোর কাছে কেমন? তুই তো অনেক ভালো, পড়াশোনাও ভালো, দেখতেও ভালো। তোকে আমি পছন্দ করি, ভালোবাসি তোকে। তোকে আমার আপন করে পেতে চাই, হবি কি? তুই কি পাগল নাকি? আমরা দুজন এখনো অনেক ছোট, এসব বাজে কাজ করার সময় এখনো হয়নি। কলেজ শেষ কর, তারপর এসব নিয়ে ভাববো। তুই রাজি থাকলে বল, আমি আমার আব্বুকে বলে তোকে বিয়ে করব। বিয়ের পরে না হয় পড়াশোনা করব। দেখো নীলা, এমন চিন্তা ভাবনা করলে আমার সাথে তোর কথা বলা বন্ধ হয়ে যাবে, আমাকে দেখতেও পাবি না। কথাটা বলেই নিলয় চলে যায়। নীলা পেছন থেকে অনেক ডাকাডাকি করে, তবুও কোনো কাজ হয় না। নিলয় বাসায় গিয়ে বাবাকে স্কুল পরিবর্তনের কথা বলে, কিন্তু সামনে পরীক্ষা কথা চিন্তা করে। বাবা রাজি হলো না। নিলয় কোনো কিছু না ভেবে নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যায়। আজ থেকে নিলয় জেএসসি পরীক্ষা শুরু। বাবা তাকে পরীক্ষার হলে দিয়ে আসে। আসার সময় নিলয় পরের বিভাগে আব্বুর অফিসের কাছে থানায় আসতে না পারে, অনেকটাই দূরে। নীলার আব্বু এসে নীলাকে নিতে। নিলয়কে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা বলল, আরিয়ান, কি হয়েছে তোমার? আঙ্কেল, বাবা আসে নাই, এতক্ষণ তো চলে আসার কথা। হয়তো অফিসে কোনো কাজ আছে, এজন্য দেরি হচ্ছে। যদি কিছু মনে না করো তাহলে আমাদের সাথেই যেতে পারো, রাস্তা তো একটাই। নিলয় কিছুক্ষণ ভাবে, কোনো উপায় না পেয়ে নীলার সাথেই চলে আসে। নীলার আব্বু থাকায় তেমন একটা কথা হয়নি। নিলয় বাসার সামনে নেমে আসে। বাড়িতে ঢুকে অবাক, মা ফ্লোরে পড়ে আছে, ছোট বোনটার হাতে রক্ত, কান্না করছে। মা, ও মা, কি হয়েছে বোন আমার? কি হয়েছে বল, কান্না করছিস কেন? কি হয়েছে বল। ভাইয়া, কিছু বাজে লোক এসেছিল, মাকে মেরেছে আর আমার হাতে ছুরির আঘাত করেছে। আরো বলেছে আব্বু যদি কাগজে স্বাক্ষর না করে তাহলে সবাইকে মেরে ফেলবে। ওদের নাম কি বলেছে জানিস? কে ওরা? ভাইয়া শুধু বলেছে এমপির ডান হাত, আর একজন বলেছিল সভাপতি সাহেব। কথাটা শুনে তারপর মায়ের মুখে পানি মেরে হোশা ফেরায়। মা, কি হয়েছে? আর ওরা কারা? এখানকার এমপির চালাগণ একটা খারাপ কাজের জন্য তোর আব্বুকে ঘুষ দিতে চেয়েছিল, কিন্তু তা পারেনি, এই জন্য আমাদের উপর হামলা করেছে। দেখ, তোর বোনটার হাত কেটেছে, বলেছে কাগজে স্বাক্ষর না করলে মেরে ফেলবে। তুমি ভেবো না মা, আমি বাবাকে বলবো কালকে এই নিষিদ্ধ শহর থেকে বিদায় নিতে। এই শহরে শুধু রক্তের খেলা চলে, এখানে থাকা যাবে না। নিলয়ের বাবা দরজা থেকে ভিতরে পা দিতেই সেও একই কাণ্ড দেখে দায়িত্ব সিদ্ধান্ত নেয়, কালকে গ্রাম ছেড়ে চলে যাবে। নিলয়, কালকে স্যারকে বলে টিস নিয়ে আসবি, আর তোর সব জিনিস গুছিয়ে রাখবি, সকাল সকাল চলে যেতে হবে। বাবা, আমার পরীক্ষা শেষ হলেই যাই, না হলে তো আবারও 1 বছর পিছনে পড়ে যাব। ছেলের কথায় বাবার হুঁশ ফিরল। ওকে বাবা, তাহলে পরীক্ষা শেষ হলেই চলে যাব। হঠাৎ একদিন পরীক্ষা শেষে রাস্তা দিয়ে নীলা হেঁটে আসছিল। পেছন থেকে একটা গাড়ি এসে তাদের দুজনকে নিয়ে চলে আসে। নিলয় ছোট থাকায় ততটা মারামারি করতে পারে না, ওরা অনেকজন থাকে, নিলয়কে আত্মমারা করে। সেদিন আমাকে মারাতে কষ্ট পাইনি, বেশি কষ্ট পেয়েছি যখন একটা ছেলে বলেছিল। তখন আমার কান্নায় চোখ ভিজে পানি মাটিতে গড়িয়ে পড়ে। 2টা ছেলে মিলে নীলাকে সারা রাত ভোগ করে। তারপর সকালে তাদের সাথে থাকা অন্য ছেলেরা
সারাদিন কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে নীলার শরীরে ব্যথা রক্তক্ষয়ের কারণে আধমরা হয়ে যায়। এভাবে 2 দিন নীলার দেহে কুকুরের থাবা পড়ে। আমিও অনুপায় ছিলাম, চোখ বুজেই দেখেছি। এক টুকরো কাপড় ছিল না শরীরে। আমার জন্য কি হয়েছে? নীলার সামনে নীলার এই করুণ দশা, এটা কিছুতেই মেনে নিতে পারছে না। 2 দিন পর বিকেলে নীলার বাসার সামনে আধমরা নিলয় আর নীলার নিথর দেহটা রেখে যায়। নিলয়ের মা দেখে মাথা নিচু করে চিল্লিয়ে ওঠে আর বেহুশ হয়ে যায়। হবু বৌমার সাথে ছেলের এই রকম অবস্থা দেখে রাস্তার কুকুরও এভাবে কামড় দেয় না, যেভাবে নীলার দেহে কামড় দিয়েছে ওরা। মানুষরূপী জানোয়ার। নিলয়ের কান্না করে। তুমি কি সেদিন ওই ছেলেগুলোকে দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। ওরা যখন নীলার সাথে নিষ্ঠুর খেলায় মগ্ন ছিল তখন দেখেছিলাম। আর ওরা নিজেরাই বলেছিল ওদের পরিচয়। তুমি ওদের পরিচয় জানো? জানি, আর সেটার সময় হলে তোমাকে জানাবো, এখন না। আচ্ছা, তোমার বাবা মা বোনের এখন কি অবস্থা? বাবা মাকে কিছুদিন পর কার অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে, কিন্তু নাম দেয় দুর্ঘটনা। কি আজব, তাই না? কত সহজে একটা পরিবারকে শেষ করে দিল। তোমার বোন কোথায়? বোন এখনো বেঁচে আছে? তবে শুধু শ্বাস চলছে, কোমাতে আছে। সৃষ্টিকর্তা যদি চান তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আমার বোনের চুরি পরা হাতটা এখন চোখের সামনে ভাসে। আমি রাতে ঘুমাতে পারি না। আমার কলিজার বোনটা আজ জীবন্ত লাশ। যেদিন জানতে পারবো এর পিছনে কার হাত, সেদিন এই কুত্তার বাচ্চার শেষ দিন হবে। আমিও তোমার সাথে থাকতে চাই। তোমার বাবা মার হবু বউ বোনের বিচার করতে হবে তো, ওদেরকেও কঠিন শাস্তি দিতে হবে। যদি তোমার কোনো আপন কেউ হয়ে থাকে তাহলে। কুত্তা কখনো আপন হয় না, অন্য কেউ খাবার দিলে তার পিছনেই ঘুরে। আশা করি আমার জবাব পেয়েছো। সমস্যা নেই, আমি একাই সবাইকে শেষ করব। আচ্ছা, তাহলে তুমি এখানে আর এভাবে খ্যাত হয়ে কেন? আমি জানি এখানকার কলেজের স্যার সহ সভাপতি মাদকের রাজা। যদি সত্যি পরিচয় দিতাম তাহলে হয়তো এখানে দাঁড়াতে পারতাম না। তোমার বোন কোন হসপিটালে? আমি দেখতে যাব। ঢাকা মেডিকেলে আছে, কিছুদিন পর নিয়ে যাব। চলো এখনই যাই, অনেক সময় পার হয়ে গিয়েছে, আব্বু রাগ করবে। তারপর তারা দুজনেই বাসায় চলে যায়। রাতে নিলয় আরিফ এমপির ছেলেকে তুলে নিয়ে আসে। তাকেও সভাপতির মতো বিভিন্ন আঘাত করে একটা হাত কেটে নেয়। তারপর সেখানে কাঁচা মরিচ লাগিয়ে দেয়, সাথে হালকা লবণ। আর কি করবি? ওর একটা পায়ের নখ তুলে তাতে গোলমরিচের গুঁড়ার সাথে হালকা লবণ লাগিয়ে দে। তাহলে দাঁড়িয়ে না থাকে, কাজটি শেষ করে চল, দুজনকে একসাথে বেঁধে রেখে। দুজনেই অনেক চেষ্টা করছে, তবে সব চেষ্টা বৃথা চলে যায়। এদিকে এমপির ছেলে নিখোঁজ। সারা শহর শ্রাবণী ওর ভাইকে খুঁজছে। শ্রাবণী নিলয়কে কল দেয়। নিলয় আমার ভাই নিখোঁজ, জানো তুমি এটা সম্পর্কে? কিভাবে বলবো? দেখো গিয়ে কোন মেয়ের সাথে গিয়ে নেশা করে হোস্টেলে পড়ে আছে। আমার ভাই মোটেও এমন না, কখনো মেয়েদের নিয়ে চলাফেরা করে না। তোমার ভাই কেমন আমি জানি, আমার বুঝতে হবে না। আমি এই শহরের প্রতিটা ইটও চিনি। কথাটা বলে শ্রাবণী ফোনটা কেটে দেয়। তারপর আব্বুর সাথে পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লিখে আসে। এদিকে নিলয় আজ রাতে আরো একটা ধর্ষককে তুলে নিয়ে এসেছে। তাকে ওই এমপির ছেলের মতোই একই শাস্তি দেয়। 3 জনকে একসাথে বেঁধে পায়ের তলে বরফ রাখে, চিল্লাতে না দেওয়ার জন্য মুখে টেপ বেঁধে দেয়। এভাবে চলে যায় আরো 2 দিন। অতঃপর সব আরিফ নিলয় আরো 2 জনকে তুলে নিয়ে আসে। এদেরকেও একই শাস্তি দেয়। তবে কেউ এখনো জানে না তাদের কিসের অপরাধ এভাবে মারা হচ্ছে। সবার সামনে আজ সরাসরি নিলয় দেখা করে। এতদিন মাস্ক মুখে দিয়ে আসতো, আর আজ মাস্ক বাদে এসেছে। কি রে, চিনতে পেরেছিস আমাকে? নিলয়, তুই? হ্যাঁ আমি, আর তোদের জম। আমি তো বোকা, ভদ্র একটা ছেলে। ছোটকাল থেকে স্বপ্ন ছিল ভালো মানুষ হব। ছোটবেলা শেষ, স্বপ্ন শেষ। এখন দুনিয়া যেভাবে চলে আমি সেভাবে চলি। আমাকে চিনতে ভুল করছিস তুই। আমি এমপির ছেলে। বাবা জানতে পারে তোকে 1 মিনিটে শেষ করে দিবে। পাগল বলে কি? একটু ধৈর্য ধর, তোর বাবাকেও দেখতে পাবি। তোর এই কাজ কিন্তু ঠিক হচ্ছে না। একদিন অনেক কাঁদিতে হবে তোর। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু নিলয় যদি একবার বলে সময়ও তার গতি পাল্টে ফেলে।
কথাটা বলে রাফি একটা আঙ্গুল কেটে দেয়, এমপিকে পাঠিয়ে দেয় সাথে 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 একটা চিরকুট। সেখানে লেখা ছিল এমপি ওরফে ডাক ডিলার, ধর্ষণকারী লিডার, আগামী 48 ঘন্টার ভিতর তোকে তোর ছেলের কাছে পৌঁছে দিব। চিরকুটটা পড়তেই এমপির মাথায় বাস। সে ভাবছে তার মৃত্যু চোখের সামনে, এমপির ডান হাত, তার ছেলে সহ সকল পার্টনার এখন বন্দি এই ছেলের কাছে। কি এই ছেলে কি চাই আমার সাথে? বাবা এভাবে চিল্লাচ্ছ কেন? আজও ওই ছেলেটা এই চিরকুট দিয়েছে, আর সাথে 48 ঘন্টার সময়। আমি এখন কি করব? পুলিশকে ডাকো, তাহলেই তো হয়। আর তুমি তো এমপি, তাহলে এত ভয় কেন? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, তোমাদের বাসায় এত পুলিশ কেন আর এত সিকিউরিটি কেন? এর জন্যই তো তোমাকে ডাকছি। জানো নিলয়, কেউ একজন আমার ভাইকে কিডন্যাপ করেছে আর আমার বাবাকে মারার হুমকি দিচ্ছে। 24 ঘন্টা সময় দিয়েছে, এখন কি করব বলো? তোমার বাবার কিসের ভয়? সে তো এমপি, তার হাতে অনেক ক্ষমতা, চাইলে তো সবই পারে। তারপরেও কেন জানি একটা ভয় কাজ করছে। আমি জানতে পেরেছি ভিলেজ কিং আব্বুর পিছনে লেগেছে। আমি শুনেছি ভিলেজ কিং কখনো বিনা অপরাধে কাউকে মারে না। তাহলে তোমার বাবার ভয় কিসের? সে কি অপরাধ করেছে? জানি না, আমি তো দেশের বাইরে থাকতাম। গত মাসে দেশে এসেছি। যদি কেউ অপরাধ করে তার শাস্তি পেতেই হবে, আর যদি সে অপরাধ না করে তাহলে কিছুই হবে না। তবে হ্যাঁ, ভিলেজ কিং একবার যা বলে তা করেই ছাড়ে, কোনো বাধাই আটকাতে পারে না। কথাটা বলে শেষ করার আগেই বাহিরে একটা বম হামলা হয়। সকল পুলিশ যেখানে চলে যায়। এই সুযোগে আরিফ রুমে আসে, বিদ্যুৎ লাইনের তার কেটে দেয়। নিলয় এমপির মুখে কাপড় দিয়ে পেছনে হাত বেঁধে খুব সাবধানে আরিফের হাতে তুলে দেয়। আরিফও জায়গা মতো নিয়ে আসে। গাড়িতে আসার সময় চেতনাশক ওষুধ দেওয়াতে বেহুশ হয়ে যায়। তাকেও রাফিদের মতো বাধা হয়। কে কে কার এত বড় সাহস এই এমপিকে বেঁধে রাখে? हम है तुम्हारा बाप। নিলয় তুই? हाँ मैं हूँ तुम्हारा मत। आज तुमको मैं। কথাটা বলা শেষ করার আগে রাফি বলে, আমার বাবাকে ছেড়ে দে, না হলে কি? এই দেখ, তোর বাবার একটা হাত কেটে নিলাম। কি করবি তুই? আরে সব কুত্তাগুলোকে গাড়িতে উঠা আর নদীর ধারে নিয়ে আয়। ওকে বস। আরিফ সবাইকে কল দেয়। এমপি সহ 10 জনকে রশি দিয়ে বেঁধে নদীর তীরে নিয়ে আসে। কিছুক্ষণ পর নিলয় আসে। এই নিলয়, তোর পরিচয় কি আর কিসের জন্য মারতে চাইছিস আমাকে? তোর মনে পড়ে 10 বছর আগে একটা পরিবারকে কিভাবে হত্যা করেছিস? তোর ছেলে একটা নিরীহ মেয়েকে কুকুরের মতো কামড়ে কামড়ে খেয়েছিল। মনে আছে কি? একজন মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণ করেছে। মনে পড়ে কি সেই দিনের কথা? সেদিন একটা ছোট মেয়ের হাত কেটেছিলি। কি দোষ ছিল ওই ছোট অবুঝ মেয়েটার? তার মানে তুই সেই নিলয় আর আজকের নিলয়? হ্যাঁ, আমি সেই হতভাগা নিলয় যে নিজের হবু বউকে নিজের চোখের সামনে কুত্তার খাবার হতে দেখেছি, কিছুই করতে পারিনি। আমি সেই ছেলে যে বাবা মাকে মৃত্যুর থেকে বাঁচাতে পারেনি। আমি সেই ছেলে যে কিনা ছোট বোনটার ভবিষ্যৎ করতে পারিনি। তুই কি চাস আমাদের থেকে এখন? তোদের জীবন চাই। তুই চিনিস না আমাকে? আমার একটা কলে তুই ধ্বংস হয়ে যাবি। আমি শুধু এমপি না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালয়েশিয়া সব বিশ্বের 30টা দেশের ড্রাগস ব্যবসায়ীদের লিডার। তুই বল কত টাকা চাস তুই? টাকা টাকা টাকা, এই টাকায় সুখ পাবো? আমি পাবো না। আমি রক্ত চাই, তোদের রক্ত। আরে পাগল, তুই ভুলে যাচ্ছিস কেন? তোর বাবা মা হবু বউকে আমার আর আদেশে মারা হয়েছে। তোকেও মরতে হবে, একটাবারও ভাবা লাগবে না। আরে পাগল, তুই নিজেই তো মৃত, তাহলে মারবি কিভাবে? নিজের মৃত্যুর চোখের সামনে দেখে পাগল হয়ে গেছিস? কথাটা বলে নিলয় এমপি বাদে সবাইকে বুলেটের আঘাতে রক্তের খেলা শুরু করে। এদিকে আরিফ বুলেটের ফুটা জায়গাতে কাঁচামরিচ আর লবণ লাগাচ্ছে। এই কি করছিস এটা? ওরা তো মারা যাবে। আরিফ, এটাকেও লাগা। বলেই নিলয় এমপির পায়ে গুলি করে। আরিফ তাকেও মরিচ লাগিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ শাস্তি দেওয়ার পর সবার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। এদিকে সব দৃশ্য শ্রাবণী লাইভ দেখতে পায়। নিলয় একটা টিভি চ্যানেলকে নিয়ে এসেছিল সব ঘটনা লাইভ করার জন্য। নিলয়, তুমি নিজেই ভিলেজ কিং অফ মাফিয়া? আমি রক্ত পিশাচিত কিং। আমি এতদিন তোমার সাথে চলেও চিনতে পারিনি। মানুষ চেনা এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আমরা সব সময় চোখে যেটা দেখি সেটাই সঠিক হয় না। আচ্ছা চলো না আমরা বিয়ে করে ফেলি। তোমার বাবার ভাইয়ের খুনিকে বিয়ে করবে তুমি?
আমি তাদের থেকেই শুনেছি তারা কেমন ছিল। বাবা ভাইয়ের পরিচয় দিতেও লজ্জা লাগছে। তুমি চলো, আজই বিয়ে করব। ওকে চলো পাগলি, না হলে তো আমার ভিলেজ লাভার তৈরি করা হবে না। ওই, বিয়ে তো করেই নিলাম, এখন তো বাসর রাত। আমার কিন্তু মোটেও ভয় করছে না। তাহলে আসো আজ থেকে লাভার কিং তৈরি করার যুদ্ধ করি। ওকে।